বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য রিলিজ হওয়া ফ্যামিলি স্টার, যেখানে রয়েছে বিজয় দেবকন্ডা এবং মনিল ঠাকুর। এবং কথা দিচ্ছি মুভিটি অবশ্যই আপনার পছন্দ আসবে, তাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যাতে নতুন ভিডিওর আপডেট তোমরা অবশ্যই পেয়ে যাও। তো চলো বেশি কথা না বলে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি ইন্দু নামের এক মেয়েকে, যার বিয়ের প্রস্তুতি চলছিল, কিন্তু সে খুব দুঃখিত ছিল। এরকম মন খারাপ করে বসে থাকতে দেখে যাকে একজন ভদ্রমহিলা মজা করে জিজ্ঞেস করে যে কোন পরীক্ষায় ফেল করেছো যে এভাবে বসে আছো, যার উপর ইন্দু বলে যে জীবনের পরীক্ষায়। তারপর সে তার গল্প পড়া শুরু করে এবং সিনটি যায় অতীতে, অর্থাৎ ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা গোবর্ধন নামের একটি ছেলেকে দেখি যে একটি মধ্যবিত্ত পরিবার থেকে আসে আর তার বাড়ির সমস্ত দায়িত্ব তার উপরেই রয়েছে। যার দুজন ভাই রয়েছে, যার বড় ভাই সবসময় অ্যালকোহলের নেশায় ডুবে থাকে এবং অন্যজন ব্যবসার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু সে কোনো মতেই সফল হচ্ছিল না। তাদের দুই ভাইয়ের স্ত্রী এবং সন্তান রয়েছে এবং গোবর্ধনকে তাদের সমস্ত খরচ বহন করতে হয়। গোবর্ধনের বাবা এই পৃথিবীতে নেই, তবে তার মা তার কাছে থাকে। এখন গোবর্ধন তার ভাইয়ের সাথে নাস্তা তৈরি করছিল, তখন সে দেখে যে তার বাড়ির বড় ভাবি তার ছেলেকে মারছে কারণ সে স্কুলের নতুন জুতো চাইছিল। তখন গোবর্ধন তাকে বাঁচায় এবং সন্ধ্যায় নতুন জুতো কেনার প্রতিশ্রুতি দেয়। তখন গোবর্ধন তার ভাবিকে জিজ্ঞেস করে যে ভাইয়া কখন আসবে। সে বলে ভাইয়া কখন আসবে আর কখন যাবে তার কোনো সময় নেই, সে শুধু মাতাল হয়ে থাকে। এবং তারপর গোবর্ধনের অন্য ভাই তার সাথে নতুন ব্যবসা সম্পর্কে কথা বলে এবং কিছু টাকা চায়, এবং সেজন্য গোবর্ধন তাকে বলে যে 2 দিনের মধ্যেই সে দিয়ে দেবে। এরপরে গোবর্ধন তার অফিসে চলে যায়, কিন্তু তার আগে সে তার মাকে বকাঝোকা করে কারণ সে কখনো বেড়াতে যায় না আর নিজের দেখাশোনাও করে না, যা দেখে আমরা বুঝতে পারি যে গোবর্ধন তার পরিবারের প্রতি খুবই যত্নশীল আর সে প্রত্যেক সদস্যকে খুব ভালোবাসে। ওই সময় গোবর্ধনের মা তাকে শীঘ্রই বিয়ে করতে বলে, যার উপরে গোবর্ধন বলে যে আমি এই ভেবে ভয় পাচ্ছি যে আমার জীবনে এমন কোনো মেয়ে না আসুক যে বড় ঘরকে দখল করে এই সংসারটাকেই না নষ্ট করে দেয়, তাহলে আমার পরিবারের কি হবে, সেই জন্য আমি বিয়ে করতে চাইছি না। এরপরে গোবর্ধন তার অফিসের উদ্দেশ্যে রওনা দেয় এবং পথে সে 30 টাকা মূল্যের পেট্রোল নেয়, কারণ এভাবেই অল্প অল্প সঞ্চয় করে সে তার পুরো পরিবারটাকে পরিচালনা করত। এরপর সে অফিসে পৌঁছায়, যেখানে আমরা জানতে পারি যে গোবর্ধন একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং সে একটি নির্মাণের কোম্পানিতে কাজ করত, যেখানে আজ তিনি নতুন ডিজাইন সবার সামনে তুলে ধরেন এবং এতে তার বসও গোবর্ধনের প্রতি খুবই প্রশংসা করেন। তখন একটি মেয়ে তার কাছে এসে এবং তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে এই মেয়েটি অনেকবার গোবর্ধনকে প্রপোজ করেছিল, কিন্তু গোবর্ধন বহুবার তাকে প্রত্যাখ্যান করেছে এই ভেবে যে এই মেয়ে তার পরিবারকে ধ্বংস করতে পারে। তখন গোবর্ধন যখন তার ভাইকে নিতে যায় তখন সে তার সাথে যেতে অস্বীকার করে, অর্থাৎ এই দুই ভাইয়ের মিলে না। কেন মিলে না তা পরে জানবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি গুন্ডা গোবর্ধনের চাচাকে হুমকি দেয় যে সম্ভবত তিনি তাদের জমি নিতে চাইছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি গুন্ডা গোবর্ধনের চাচাকে হুমকি দেয়, সম্ভবত তিনি তার জমি নিতে চাইছিলেন আর তাকে ম্যানেজ করার জন্য তিনি গোবর্ধনকে নিয়ে এসেছিলেন। তারপর গোবর্ধনকে সেখানে ডাক দেয়। সে প্রথমে শান্তভাবে কথা বলে, কিন্তু গুন্ডা তাকে হুমকি দেয় এবং দেওয়ার সাথে সাথেই গোবর্ধন পুরো এলাকাকে ধ্বংস করে দেয়, যাদের মধ্যে কেউ কেউ তো হত্যাও হয়ে যায়। গুন্ডাটি এসব দেখে নিঃশব্দে সেখান থেকে চলে যায় এবং তার জমিকে এইসবের হাত থেকে রক্ষার জন্য গোবর্ধনকে নগদ 50,000 টাকা দেওয়া হয়। তারপর রাতে যখন গোবর্ধন একটি ছোট্ট শেষের মদের বোতল ভর্তি করে বারান্দায় যাচ্ছিল যাতে সে আরামে পান করতে পারে, তখন তার মা বলে যে আমরা উপরে তোলা রুমটা ভাড়া দিয়ে দিয়েছি। তখন গোবর্ধন তার মার উপরে রেগে গিয়ে বলে যে কেন তুমি ভাড়া দেবে, সেই ভাড়াটাকে আমি এক্ষুনি বার করে দেবো। এবং সেখানে গিয়ে সে দেখে যে একটি খুব সুন্দর মেয়ে যাকে সে দেখতেই থাকে এবং এই মেয়েটির নাম হলো ইন্দু। এবং এখানে সে গোবর্ধনের সাথে অনেক কথা বলে যে আমি আপনার সম্পর্কে অনেকই শুনেছি যে আপনি পুরো পরিবারের যত্ন নেন। আর গোবর্ধন নিজের তারিফ শুনে চুপচাপ সেখান থেকে নিজের জিনিসপত্র নিয়ে চলে যায়। তারপর এক বন্ধুর কাছে যায় যে তাকে বলে যে আমি সেই ভাড়াটাকে সেখানে নিয়ে এসেছি, কারণ সে এই কলোনিতেই একটি রুম নিতে চাইছিল। তখন দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে যায় যেখানে সে রুম চাইছিল, কিন্তু তার বন্ধু ইন্দুকে বলে যে এখানে রুম পাওয়া যাবে না, আপনাকে চলে যেতে হবে, কারণ এই পরিবেশের সাথে বড়ই সমস্যা হবে আপনার। যার উপরে ইন্দু তাকে বলে যে কোনো সিঙ্গেল রুম হলেই চলবে, তার কোনো সমস্যা নেই। তারপর সে তার বন্ধু গোবর্ধনকে বলে যে আমার মনে হয় এই মেয়েটি তোর উপর নজর রাখছে, কারণ সেখানে অন্যান্য গাড়ি ঘর রয়েছে, কিন্তু সে শুধু তোর বাড়িতেই থাকতে রাজি হয়েছে। এ কথায় গোবর্ধন তাকে বলে যে আমাকে জ্বালাতন করিস না বেশি। এখন গোবর্ধন যখন বাড়িতে আসে তখন বাড়ির সব ছেলে মেয়ে বিরিয়ানি খেতে কান্নাকাটি করছিল। এতে তার মা বলে যে ভাড়াটিয়া বিরিয়ানি অর্ডার করেছে, তাই এখন তাদেরকে এই বিরিয়ানি খেতে
খেতেই হবে। গোবর্ধন বলে যে তাদের আগের সপ্তাহে তো খাইয়েছিলাম, এখন আমি তোমাদেরকে পরের সপ্তাহে আবারও খাওয়াবো। তখনই আবার আইসক্রিম বিক্রেতাও সেখানে আসে, যেটা ইন্দু অর্ডার দিয়েছিল, এবং এটি দেখে বাচ্চারা কাঁদতে শুরু করে। এবং পরের দিন আবারও ইন্দু কিছু অর্ডার দেয়, যেটা দেখে বাচ্চারা কাঁদতে শুরু করে যে আমরা কেবল এইটিই খাবো। এতে সে ইন্দুর কাছে গিয়ে বলে যে যা খেতে চাও তা ঘরের বাইরে গিয়ে খাও, বাচ্চাদের সামনে অর্ডার দিও না। তাতে ইন্দু বলে যে ঠিক আছে, আমি পরের বার বাচ্চাদের জন্যও অর্ডার করব। একথা শুনে তো গোবর্ধন আরো রেগে যায় যে আমি নিজেই বাচ্চাদের খাওয়াবো। তখন ইন্দু বলে যে তোমার কাছে কি আয়রন আছে, আমাকে জামা ইস্ত্রি করতে হবে। যার পরে গোবর্ধন তার রুম থেকে ইস্ত্রিটা নিয়ে আসে, কিন্তু সে ইস্ত্রি করতে জানতো না। কিন্তু ইন্দু এখানে ইস্ত্রি করতে জানতো না, তাই গোবর্ধন তার টপটা ইস্ত্রি করে দেয়, যাকে দেখে ইন্দু বেশ মুগ্ধ হয় যে সে সবই জানে। এখন যখন গোবর্ধন তার কাজে থাকে তখন তার বন্ধুর কাছ থেকে ফোন আসে যে তোমার ভাই আজ আবারও মদ না খেয়ে যাবে না বলছে। তখন গোবর্ধন দোকানে ফোন করে বলে যে সে যা চায় তাই দিয়ে দাও। তারপর মদ বিক্রেতা গোবর্ধনের ভাইকে অপমান করে এবং তখন গোবর্ধন তাকে গালি দেয় এবং তুমি তাকে কিছু বলে তোমার জিভ ছিঁড়ে নেব। তারপর গোবর্ধন সন্ধ্যায় তার বসের সাথে নতুন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে মলে যায়, যেখানে গিয়ে সে দেখে যে তার পুরো পরিবারও এখানে এসেছে ইন্দুর সাথে পার্টি করার জন্য। যখন গোবর্ধন তার মাকে ফোন করে তখন সে তার কল বিচ্ছিন্ন করে দেয়। এরপর রাতে গোবর্ধন তাড়াতাড়ি বাড়ি পৌঁছে সবার জন্য অপেক্ষা করতে থাকে এবং সবাইকে আসতে দেখে এবং তখন সবাই চুপচাপ ঘরে ঢুকে যায়। তখন ইন্দু বলে যে আমি একা ছিলাম, তাই সবাইকে নিয়ে রাতের খাবার খেতে নিয়ে গিয়েছিলাম, আর তাদের বাইরে গিয়েও অনেক ভালো লাগছিল, তাই মাঝে মাঝে তুমি তাদের ঘুরতে নিয়ে যেতে পারো। তারপর পরের দিন গোবর্ধন সবাইকে ডেকে বলে যে তোমরা গেলে ভালোই, কিন্তু বাইরে থেকে যে একটি মেয়ে এসেছিল সে আমাকে বলেছিল যে আমাকে তোমাদের বাইরে নিয়ে যেতে। সেই সাথে সে এও বলে দেয় যে বাইরের কোনো মেয়ের সঙ্গে বেশি বন্ধুত্ব না করতে। তারপর সে সবাইকে দিয়ে প্রমিস করায় যে বাইরের কোনো মানুষের সাথে বেশি বন্ধুত্ব যেন না করে। কিন্তু সে যখন পিছনে ঘুরে তখন দেখে যে ইন্দু এসব বাইরে দাঁড়িয়ে চুপচাপ শুনছিল, তাই সে গোবর্ধনের উপর রাগ করে সেখান থেকে চলে যায়। গোবর্ধন ভাবছিল যে আজ হয়তো একটু বেশি বলে দিয়েছে, তাই সে সকালে ইন্দুকে মানাতে যায়, কিন্তু ইন্দু তাকে এড়িয়ে যায়, সে কোনো কথা শোনে না। তারপর গোবর্ধন তাকে বারবার বোঝায় কিন্তু সে রাজি হয় না। এরপর একদিন একা দেখে সে বলে যে ভুল তো তোমারই ছিল, তোমার আমার কথা শোনা উচিত ছিল না। তারপর সে বলে যে সে যা করেছে তার জন্য দুঃখিত এবং ইন্দু একথায় রাজি হয়ে যায়। এরপর ইন্দু তাকে কলেজে নামাতে বলে যা তার দেরি হয়ে যাচ্ছে, যে কথায় গোবর্ধন বলে যে এটা সম্ভব হবে না কারণ কলেজটি 40 কিলোমিটার দূরে, তাই আরো তেল লাগবে। তখন ইন্দু বলে যে আমি তেল ভরে দেবো। তারপর গিয়ে প্রথমে তারা পেট্রোল নেয় এবং তারপর গোবর্ধন ইন্দুকে কলেজে নামিয়ে দেয়, আর এভাবেই এরা একে অপরের সাথে দেখা করতে শুরু করে এবং গোবর্ধন এবং ইন্দুর মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে ওঠে। তাকে একদিন অফিসেও নিয়ে যায়, যেখানে সেই মেয়েটা ইন্দুকে দেখে ঈর্ষান্বিত হয়, যে মেয়েটি গোবর্ধনকে প্রপোজ করেছিল। এখন কিছু সময় এভাবেই চলে যায় এবং ইন্দু এখন তাদের পরিবারের একটি অংশ হয়ে গেছে। তারপরে তাদের ঘরে একদিন একজন লোক আসে এবং যে বলে যে তোমার বড় ছেলে আমার কাছ থেকে 8 লাখ টাকা ধার নিয়েছে। তাই সে গোবর্ধনের ভাবিকে বলে যে হয় টাকাটা ফেরত দাও, না হয় তুমি আমার ঘরে চলে আসো। তারপর গোবর্ধন তার পুরো ফ্যামিলিকে নিয়ে সেই গুন্ডার আড্ডায় যায় এবং সেখানে গিয়ে সমস্ত গুন্ডাকে মেরে উড়িয়ে দেয় এবং তারপর সে লোকটিকে বলে যে আজ থেকে আমার বাড়িতে যেন না দেখি, নইলে আমি তোমাকে ছেড়ে দেবো না। এবং লোকটিও চুপচাপ তাতে রাজি হয়ে যায়। এখন রাতে গোবর্ধনের বড় ভাই বাসায় এলে গোবর্ধন তাকে বলে যে তোমার সমস্যা কি, আজ সব ক্লিয়ার করে নাও। এই কথা শুনে তার বড় ভাই তাকে থাপ্পড় লাগিয়ে দেয় এবং যেটা দেখে পরিবারের সবাই হতবাক হয়ে যায়। পরে ইন্দু গোবর্ধনের মাকে জিজ্ঞেস করে যে বড় ভাই কেন গোবর্ধনের উপর এত রাগান্বিত, এবং এখান থেকে গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে গোবর্ধনের বড় ভাই ইউপিএসসি ইন্টারভিউ দিচ্ছিল, কিন্তু সে বলে যে এবারের ইন্টারভিউ ভালো হয়নি, কিন্তু অবশ্যই সে পরের বার সিলেক্ট হবে। এতে গোবর্ধন অনেক রেগে যায় যে তুমি পরপর 3 বার ইন্টারভিউ থেকে ফিরে এসেছো, আর কতদিন এইভাবে চলবে। আর রাগের মাথায় তার মুখ থেকে অনেক কথা বেরিয়ে আসে এবং এও বলে যে নিজের দায়িত্ব নিজে নাও। এরপর থেকে গোবর্ধনের বড় ভাই নেশাগ্রস্ত হয়ে পড়েন। তখন গোবর্ধনের মা বলে যে আজ পর্যন্ত এই কারণেই গোবর্ধন এই ধাক্কায় আছে যে বড় ভাই তার জন্যই সারাবি হয়েছে, না সেদিন তাকে এইসব কিছু বলতো আর না সে মদটা তুলতো, যা শুনে ইন্দুও বিষণ্ণ হয়ে যায়। তারপর পরের দিন সকালে যখন ইন্দু গোবর্ধনকে বাইরে বসে থাকতে দেখে তখন সে বলে যে বড় ভাইয়ের হাতে চড় খাওয়ার পর কি খারাপ লেগেছে। সে বলে না, কিন্তু এত বছর পর আমি খুশি যে আমার দিকে সে তাকায়। এবং তারপর বলে যে ভাই সিভিল সার্ভিস পরীক্ষায় 3 বার টপ করেছে, কিন্তু কোনো কারণে সে ইন্টারভিউ দিতে পারেনি। তখন ইন্দু তাকে 8 লাখ টাকা দেয় এবং বলে যে আগে গিয়ে লোকটার টাকা ফেরত দিয়ে আসো, না হলে আবারও লোকটা বাড়িতে চলে না আসে। তখন গোবর্ধন তা গ্রহণ করতে অস্বীকার করে যে আমি এত তাড়াতাড়ি এত টাকা ফেরত দিতে পারবো না। তাতে ইন্দু টাকাটা সেখানে রেখে দিয়ে বলে যে তোমার দায়িত্ব তো কাউকে নিতে হবে। এটা শুনে গোবর্ধন খুশি হয়ে যায় এবং তারপর সে ইন্দু
ইন্দুকে পাশে টেনে নিয়ে জিজ্ঞেস করে যে তুমি কি পারবে আমাকে সামলাতে, কারণ আমার উপর পুরো পরিবারের দায়িত্ব রয়েছে। যার উপর ইন্দু বলে যে হ্যাঁ কেন পারবো না। তারপর সে একটা চুমুকে সেখান থেকে চলে যায়। এখন যখন ইন্দুর কলেজ থেকে বাড়ি ফেরার সময় হয় তখন গোবর্ধন তার বন্ধুর সাথে তাকে প্রপোজ করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে নেয়। তারপর একজন লোক এসে গোবর্ধনকে একটা প্রিন্টেড নোটবুক দেয়, যেখানে গোবর্ধন প্রথমে বইটিকে স্বাভাবিক মনে করে, কিন্তু বইটিকে পড়ে সে জানতে পারে যে এই বইটি তার বিষয়ে লেখা হয়েছে, তার পরিবারের উপরেই লেখা হয়েছে, এবং যেটি দেখে গোবর্ধন খুব রেগে যায়। আর এখন গোবর্ধন সোজা ইন্দুর কলেজে যায়, যেখানে তার শিক্ষক তাকে বলে যে ইন্দু মধ্যবিত্তের উপর একটি থিসিস লিখতে চেয়েছিল। যেহেতু সে সেখানেই বসবাস করত তাই সে গোবর্ধনের বাড়িকেই ভাড়া নিয়েছিল, এবং এখন সে ইন্দুর উপর অনেক রেগে যায় এবং সরাসরি ইন্দুর কাছে গিয়ে বলে যে আপনি কিভাবে আমাদের পরিবারকে সম্পর্কে একটি সম্পূর্ণ বই প্রকাশ করতে পারেন, এই কিছুদিনের মধ্যে আপনি কিভাবে আমাদের পরিবারকে বিচার করতে পারেন। তারপর সে প্রতিটি পাতা পড়ছিল যাতে লেখা ছিল যে গোবর্ধন একটি পুরনো গাড়ি চালায় এবং খুব স্বাভাবিক জীবনযাপন করে। তারপর সে তার পুরো বইটা ছিঁড়ে দেয় এবং পরে গোবর্ধন রাগ করে অফিসে আসে। সে কিছু ভাবতে শুরু করে এবং তারপর সে সরাসরি একজন বড় অফিসারের সাথে দেখা করে এবং তার কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে গোবর্ধন যখন গ্রাজুয়েশন পাস করেছিল তখন তিনি একটা গোবর্ধনকে বড় চাকরির প্রস্তাব দিয়েছিল, কিন্তু গোবর্ধন এটা মেনে নিতে অস্বীকার করেছিল কারণ সে তার পরিবার থেকে দূরে যেতে চাইছিল না। তাই গোবর্ধন তখন প্রত্যাখ্যান করছিল এবং ছোট্ট একটা কাজ করছিল। কিন্তু এখন সে ধনী হতে চায়, তাই গোবর্ধন ব্যবসায়ীকে বলে যে স্যার আপনি আমাকে যে কোনো জায়গায় পাঠাতে পারেন, আমি একটি ভালো চাকরি চাই, যার জন্য তিনি রাজি হন। এবং গোবর্ধন বলে যে স্যার একটি ছোট্ট কাজ বাকি আছে এখনো, এবং তারপর সে পুরো 6 মাসের বেতন অগ্রিম চেয়ে নেয়। গোবর্ধনের সামর্থ্যের উপর বিশ্বাস রেখে সে এতেও রাজি হয়ে যায়। তারপর গোবর্ধন প্রথমে নিজের নতুন একটি আইফোন কিনে এবং সরাসরি ইন্দুকে ভিডিও কল করে বলে যে এই দেখো নতুন আইফোন, এবং তারপরে একটি নতুন বাইক কেনে এবং তাকে ভিডিও কল করে দেখায় যে এই দেখো আমার নতুন বাইক। তারপর সে তার সেই অগ্রিম বেতন থেকে যা সেই বইতে লেখা ছিল সেই সমস্ত কিছু কিনে নেয় এবং ইন্দুকে দেখায় যে তার কাছে এখন সবকিছুই আছে। এবং তারপর যখন সে তার নতুন চাকরিতে যায় তখন সে পুরো অফিসকে ভিডিও কল করে ইন্দুকে দেখায় আর সে তাকে বিরক্ত করে। ইন্দু কিছু বলতে গেলেই তার ফোনকে বিচ্ছিন্ন করে দেয় এবং তারপরে যখন সে তার বসের কেবিনে আসে দেখে যে এখানে ইন্দু বসে আছে, যাকে দেখে সে হতবাক হয়ে যায়। যদিও সে খুব একটা প্রতিক্রিয়া দেখায় না, তখন তার বস বলে যে ইন্দু হচ্ছে আমার মেয়ে এবং সে এই কোম্পানির সিইও। এবং তারপর গোবর্ধনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়, যার পরে সে রাতে তার বন্ধুদের বলে যে আমি ইন্দুর সাথে কখনোই কাজ করতে পারবো না, আমাকে তাকে টাকা ফেরত দিতে হবে। তারপর তার কাছে কোম্পানি থেকে ফোন আসে যে একটি নতুন প্রকল্পের জন্য তাকে ইউএসএ যেতে হবে, যা শুনে গোবর্ধন খুব খুশি হয়ে যায়। এটা ভেবে যে এখন আর ইন্দুকে বারবার দেখতে হবে না। তার পরের দিন গোবর্ধন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য চলে যায় এবং ইন্দুও এয়ারপোর্টে আসে এবং জানতে পারে যে সেও গোবর্ধনের সাথে যাবে। এখন গোবর্ধন এই কোম্পানির লোকটিকে ফোন করে জিজ্ঞেস করে যে কেন ইন্দু তার সাথে যাচ্ছে। লোকটি বলে যে তিনি সেই প্রজেক্টের প্রধান এবং এই কোম্পানির সিইও। তারপর গোবর্ধন বলে যে যাই ঘটুক না কেন আমার জন্য উপরের সিটটা আলাদা করে রেখে দেবেন। লোকটি বলে যে আপনি তো ইকোনমি ক্লাসে যাচ্ছেন এবং ম্যামের বিজনেস ক্লাস। এই কথা শুনে গোবর্ধন খুব রেগে যায় এবং বলে থাকে যে আপনি যদি আমাকে বিজনেস ক্লাসে না পাঠান তাহলে আমি যাব না। সে তখন হাল ছেড়ে দিয়ে বিজনেস ক্লাসের টিকিট বুক করে দেয়। এরপরে তারা আমেরিকায় পৌঁছায়, যেখানে ইন্দুকে একটি বিলাসবহুল গাড়িতে নিয়ে যাওয়া হয় এবং যখন গোবর্ধন সেই গাড়িতে বসতে যাবে তখন সমর্থ নামে একজন এসে বলে যে এই গাড়িটি শুধুমাত্র মালিকের জন্য, তোমাদের জন্য নয়। তখন তিনি তাকে তার গাড়িতে নিয়ে একটি হোটেলে নিয়ে যান, যেটা গোবর্ধনের একদম পছন্দ হয় না। তারপর সে তাকে জিজ্ঞেস করে যে ইন্দু কোথায়। তখন সে জানতে পারে যে সে একটি বড় প্রাসাদে রয়েছে। এখন তারা নতুন অফিস যায় যেখান থেকে তাদের কাজ শুরু হয়েছিল। সেখানে পৌঁছানোর সাথে সাথে গোবর্ধন স্নান করতে যায় এবং জিজ্ঞেস করলে জানাই যে হোটেলের বাথরুমটি খুবই নোংরা, এখন থেকে আমি এখানেই থাকবো। তারপর পরের দিন যখন সবাই অফিসে ফিরে আসে তখন গোবর্ধন সেখানে ঘুমিয়ে থাকে এবং বলে যে আমি ওই হোটেলে ঘুমাতে পারি না, যাদেরকে ইন্দু খুবই রেগে যায়, কিন্তু সে কিছু বলে না। এখন এভাবেই কিছুদিন চলে যায় এবং তারা নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ইন্দু যাই পাচ্ছিল তাই সবকিছুই সে অর্জনে ব্যস্ত ছিল। তারপর আমরা দেখেছি গোবর্ধন পুরো অফিসকে তার নিজের মতো করে নিয়েছে, যার উপর সমর্থ ইন্দুকে বলে যে এই ব্যাপারে কিছু করতেই হবে, না হলে পুরো অফিসটাকে সে মাছের বাজার বানিয়ে দেবে। এরপরে ইন্দু গোবর্ধনকে তার প্রাসাদে থাকার অনুমতি দেয় এবং একদিন পরে তার সংস্থার একটি বড় উপস্থাপনা রয়েছে যেখানে গোবর্ধনকে তার নতুন প্রকল্পের বিষয়ে বোঝাতে হয়েছিল এবং গোবর্ধনও তার কথা দিয়ে সবার মন জয় করে নেয় এবং তারপরে গোবর্ধনের প্রচুর প্রশংসাও করে। পরের দিন যখন ইন্দু তার কাজ করছিল তখন একটি ছেলে তার সাথে দেখা করতে আসে। তখন সে ইন্দুর পুরো একটা ভিডিও রেকর্ড করে এবং যখন সে এখান থেকে
যাচ্ছিল তখন সেখানে গোবর্ধন আসে এবং ছেলেটিকে মারতে শুরু করে এবং বলে যে তুই আমার ভিডিও রেকর্ড করলি কেন। ইন্দু মনে করে যে সে তার জন্যই এটা করেছে, কিন্তু গোবর্ধন তাকে জোর জোর করে বলছিল যে তুই কেন আমার ভিডিও রেকর্ড করেছিলি। তখন সমর্থ ইন্দুকে বলে যে গোবর্ধন একটু অন্যরকম, সে শুধু তোমার জন্যই যুদ্ধ করছিল, কিন্তু সে এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে। ইন্দু বলে যে হ্যাঁ আমি জানি। এখন সবাই যখন তাদের ঘরে বসে থাকে তখন গোবর্ধন একটি বেতনের মেসেজ পায় এবং সে জানতে পারে যে তার বেতন মাত্র 30,000 টাকা ঢুকেছে। যার উপর গোবর্ধন তার বসকে ফোন করে বলে যে স্যার আমার বেতন তো 3 লাখ, তাহলে 30,000 কেন পাঠানো হয়েছে। তারপর লোকটি বলে যে আপনি তো বিজনেস ক্লাসে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চাইছিলেন, তাই আপনার টিকিট আপনার বেতন থেকেই বুক করা হয়েছিল। এটি জেনে গোবর্ধন হতবাক হয়ে যায় যে কারণ তাকে তারা বাচ্চাদের ফ্রি এবং বাইক ইত্যাদি ইন্স্যুরেন্স দিতে হতো, তাই সে সমর্থের কাছ থেকে টাকা ধার চায়। কিন্তু সমর্থ বলে যে তার কাছে ইন্দু ছাড়া অন্য কিছু উপায় নেই, ইন্দুই আপনার একমাত্র ব্যবস্থা করতে পারে। তখন গোবর্ধন ইন্দুকে এড়িয়ে যায় এবং সমর্থকে জিজ্ঞেস করে যে এমন কোনো পার্ট টাইম কাজ নেই যেখান থেকে তার আয় হয়। সেই রাতে সমর্থ তাকে ব্যবসা বানিয়ে মেয়েদের সামনে নিয়ে আসে এবং তার নামে টাকাও নেয়। এরপরে গোবর্ধনের অবস্থা আরো খারাপ হয়ে যায়। যখন সব মেয়েরা তাকে ঘিরে বসে তখন সে ইন্দুর কাছে দৌড়ে যায় এবং সেখানে ঘোরাফেরা করে এবং সেখানে সে ইন্দুর পেছনে যায় এবং সে মেয়েদের বলে যে আমি তার প্রেমিক, তাই আমি তোমাদের সাথে কিছু করতে চাই না। তখন তারা থেকে বাঁচতে ইন্দু বলে যে হ্যাঁ সে আমার বয়ফ্রেন্ড, যদিও তাকে সে এও বলে যে আমার কোম্পানির নাম নষ্ট করা বন্ধ করো। গোবর্ধনের ভাই তখন তাকে ফোন করে জিজ্ঞেস করে যে আপনি কি 3 লাখ টাকা পাঠিয়েছেন, যার উপর গোবর্ধন বুঝতে পারে যে এইসব নিশ্চয়ই ইন্দু করেছে। তখন সমর্থ আরো বলেন যে ইন্দু ম্যাম বলেছেন যে আপনার অর্থ নিয়ে কোনো রকম সমস্যা যেন না হয়, না হলে তুমি ব্যবসায় মন লাগিয়ে কাজ করতে পারবে না। এখন সব শুনে গোবর্ধন সরাসরি ইন্দুর কাছে আসে এবং তাকে গিয়ে ধন্যবাদ জানায়, যার কারণে ইন্দুও খুশি হয়ে যায় যে অন্তত সে কথা বলেছে। তারপর তারা দুজনেই স্বাভাবিক থাকে এবং তাদের নিজ নিজ কাজে ব্যস্ত থাকে এবং ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরো বাড়তে থাকে এবং আরো ঘনিষ্ঠ হয়। যদিও আমরা দেখতে পাচ্ছিলাম যে ইন্দু এখনো গোবর্ধনকে ভালোবাসে এবং গোবর্ধনও তার পরিবারকে ইন্দুর কথা বলে সবকিছুই ঠিকঠাক চলতে শুরু করে এবং তারপরে কিছুদিন পরেই পুরো প্রজেক্ট শেষ হয় এবং ইন্দুর বাবা তার লঞ্চের জন্য আসেন এবং লঞ্চের পার্টিতে তিনি ইন্দুকে সমস্ত কৃতিত্ব দেন, কিন্তু প্রকল্পে সবথেকে বেশি পরিশ্রম করেছিল গোবর্ধনই, কিন্তু এটা সে বলে না। যার পরেই সিন প্রেজেন্টে চলে আসে এবং এখানে আমরা একজন মহিলা বলছে যে এখন তো সবই ঠিকঠাক হয়ে গেছে, তাহলে তোমার সমস্যাটা কি। তখন ইন্দু বলে যে বিয়ের অনুষ্ঠানে এবং দৃশ্যটি আবারও ফ্ল্যাশব্যাকে যায় যেখানে ইন্দু এবং গোবর্ধন দুজনেই একটি কলির বিয়েতে গিয়েছিল। তারপর সেখানে একটা মহিলার সাথে দেখা হয় যে বলে যে তুমি কি সেই মেয়েটাকে ভালোবাসো, যেখানে গোবর্ধন বলে যে একবার আমাকে যে ঠকিয়েছে তাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না এবং এইসব ইন্দু পিছন থেকে দাঁড়িয়ে শুনছিল, যে এখনো পর্যন্ত অনুভব করছিল যে গোবর্ধন তাকে ক্ষমা করে দিয়েছে এবং এরপর থেকেই ইন্দু গোবর্ধনের থেকে দূরত্ব শুরু করে দেয়, যদিও গোবর্ধন তাকে বন্ধুর মতোই দেখছিল। তারপর একদিন গোবর্ধন ইন্দুকে জিজ্ঞেস করে যে আজকাল তুমি আমার সাথে কথা বলছো না কেন। তাতে ইন্দু তাকে বলে যে তুমি শুধু তোমার সংসারের কথা ভাবো, আর আমি যখন সংসার করতে এসেছি তখন তুমি আমাকে ভুলে গেছো। তারপর সে তাকে বলে যে আমাদের মামলাটা মোটেও মিথ্যে ছিল না এবং মনের সব কথা বলে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায় এবং গল্পটি প্রেজেন্টে চলে আসে, যেখানে গোবর্ধন সরাসরি তার কোম্পানি মালিকের সাথে দেখা করতে যায় এবং তাকে ধন্যবাদ জানায় যে সে তার উপর বিশ্বাস করেছে। তারপর যখন গোবর্ধন সেখান থেকে চলে যেতে শুরু করে তখন তার বস তাকে বলে যে আমি তোমার ব্যাপারে সবকিছুই জানি, তোমার উপর ইন্দু একটা বই রেখেছিল যার পর থেকে তুমি রেগে গিয়েছো। সে বলে যে ইন্দু সেই বইতে তোমার সম্পর্কে অনেক ভালো কথা লিখেছে, যে তুমি মধ্যবিত্ত ছেলে নাও, একজন সুপার হিউম্যান যে পুরো পরিবারের জীবনকে সামলেছিল এবং সে এও লিখেছিল যে আজ এই সময় দাঁড়িয়ে মানুষ যেখানে কর্তব্য থেকে দূরে পালাচ্ছে সেখানে তুমি সেটাকে পরিচালনা করছো। 25 বছর বয়সে এসেও তুমি স্বপ্নকে গুরুত্ব না দিয়ে তোমার ফ্যামিলিকে বেশি গুরুত্ব দিচ্ছ, আর একজন মেয়ের কাছে এর থেকে বড় কিছু আর কি আছে। এখন গোবর্ধন ভাবতে শুরু করে যে এই বইয়ের জন্যই সে তাকে রিজেক্ট করেছিল, তাই সে এখন তার ভুল বুঝতে পেরে ইন্দুকে কল করে, কিন্তু সে ফোন ওঠায় না। যার পরে তার বস তাকে অতীতে কি হয়েছিল সবকিছুই বলে এবং দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে একজন বড় মন্ত্রী ইন্দুর বাবার কাছে এসে বলেন যে আমার নাতি আমার পরে আমার দলের নেতা হবে এবং এবার নির্বাচনে দাঁড়াবে, কিন্তু সে আমাকে বলেছিল যে আমি একবার আমেরিকা যুক্তরাষ্ট্রে যেতে চাই কারণ নির্বাচনের পর সে ব্যস্ত থাকবে। আর এখন সেখানে গিয়ে আপনার মেয়েকে পছন্দ করেছিল, কিন্তু একটি ছেলের সাথে ঝগড়া হওয়ার তারপর তার সঙ্গে একটি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় এবং যার পর থেকে সে আর হাঁটাচলা করতে পারে না। তাই নেতা তাকে বলে যে এখন আমি আপনার মেয়েকে আমার প্রতিবন্ধী নাতির সাথে বিয়ে দেব, আর যদি তা না হয় তবে আমি তোমার পরিবারকে
পরিবারকে ধ্বংস করব। ইন্দু এখন তার নাতিকে সেই বয়েই বিয়ে করছে। এসব শুনে গোবর্ধন তার মাকে নিয়ে সোজা নেতার বাড়িতে যায় যেখানে ইন্দু ছিল, এবং সেখানে সে তার বইটি বিতরণ করতে থাকে এবং তারপর সে ইন্দুকে ডেকে বইটির কথা জানায়, যে বইটি লেখার জন্য ইন্দুকে ধন্যবাদ জানায়। কিন্তু ইন্দু তখনও রেগেছিল এবং একই সময় নেতা সহ তার লোকজন সেখানে চলে আসে এবং গোবর্ধনকে মারতে শুরু করে। প্রথমে সে অনেক মার খেয়ে নেয়, কিন্তু ইন্দু যখন তার নাম নেয় তখন সে সম্পূর্ণ তার রূপ নেয় এবং সবার সাথে মারামারি করে এবং অনেক লোককেই মেরে ফাটিয়ে দেয়। তখন নেতার গুন্ডারা তো আসতেই থাকে, তাই সে সরাসরি নেতাকে আক্রমণ করে এবং তাকে হত্যার হুমকি দেয়। যদি গোবর্ধন তাকে এও বলে যে তুমি চাও যে তোমার নাতির কেউ যত্ন নেই, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে ইন্দু নয়, আমি নিজেই তোমার নাতির যত্ন নেব, কিন্তু আমি ইন্দুকে বিয়ে করব। তারপর নেতাও সেই গোবর্ধনের কথায় রাজি হয়ে যায় এবং এরপরে গোবর্ধন এবং ইন্দুর ফাটাফাটি করে বিয়ে হয় এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে একটি বোনাস টিপ দিয়ে দিচ্ছি যে এই মুভিটি প্রতিটা সিন আপনাকে খুবই হাসাবে এবং ফ্যামিলির গুরুত্বকে শেখাবে। তাই বিজয় দেবকোন্ডার মুভিটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই গিয়ে দেখুন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।